দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 জন্য আমরা যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছিলাম পারুলের বই থেকে, এর 4টে সেট আগে আমরা আলোচনা করেছি এবং তার একটা প্লেলিস্ট বানানো আছে। আজ আমরা তার পঞ্চম সেটটি আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন যে সফল পরাগযোগের পর পরাগনালিকার বৃদ্ধি সহায়ক যে রসালো তরল গর্ভদণ্ড থেকে নিঃসৃত হয় সেটির উপাদানগুলি হলো। তাহলে বুঝতে পারছি যে এটা পরাগযোগের পরের ঘটনা বলছে। তাহলে পরাগযোগ বলতে কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা পুংকেশর আর যার মধ্যে কি আছে পরাগরেণু, আর এখানে আমরা এক কাজ করি যেখানে একটা গর্ভদণ্ড, এটা হচ্ছে একটা গর্ভাশয় বা ডিম্বাশয়, আর যার উপরের এই অংশটাকে কি বলছি আমরা গর্ভমুণ্ড। তাহলে বলছে কি সফল পরাগযোগের পর, তাহলে সফল পরাগযোগের পর মানে কি, মানে এই পুংকেশর থেকে একটা পরাগরেণু কোথায় স্থানান্তরিত হলো গর্ভমুণ্ডে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি সফল পরাগযোগ। তাহলে এই সফল পরাগযোগের পর যে কি বলছে পরাগনালীর বৃদ্ধি সহায়ক যে রসালো তরল গর্ভদণ্ড থেকে নিঃসৃত হয়, তাহলে গর্ভদণ্ড থেকে যে তরলটা নিঃসৃত হয়, তাহলে এখান থেকে এই তরলটাকে আমরা কি বলবো স্টিগমাটিক ফ্লুইড। স্টিগমাটিক ফ্লুইড, তাহলে এই যে স্টিগমাটিক ফ্লুইডটা নিঃসৃত হলো এর উপাদানগুলো কি, তাহলে এর উপাদানগুলো যদি দেখি প্রথম অপশন বলছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ইনোসিটল এবং প্রোটিন। হ্যাঁ, ইনোসিটলটা হবে কিন্তু বাকিগুলো না। তাই এখানে তারপরে কি দেখব যে ক্যালসিয়াম থাকে, বোরন থাকে, ইনোসিটল থাকে এবং শর্করাও থাকে। তাহলে এটা আমরা মনে রাখবো কি ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল এবং শর্করা। তাহলে এখানে এই উপাদানগুলো স্টিগমাটিক ফ্লুইডে থাকে। এখানে বিশেষ কিছু বলার নেই, এটা আমাদের মনে রাখতে হবে যে স্টিগমাটিক ফ্লুইডের উপাদানই হচ্ছে ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল এবং শর্করা। তাহলে এরপরে দেখব কি যে সন্তান প্রসব বা চাইল্ড বার্থ এই প্রক্রিয়াটির অপর নাম কি। তাহলে এই প্রক্রিয়াটা একদম সরাসরি এটা মনে রাখবো যে এর নাম হচ্ছে কি পার্চুরেশন। পার্চুরেশন বা যখন একটা জেস্টেশন পিরিয়ড আমরা কত বলবো যে 280 ± 10 দিন, তাহলে এইটাকে বলবো প্রসবকাল বা জেস্টেশন পিরিয়ড। তাহলে মানুষের ক্ষেত্রে জেস্টেশন পিরিয়ড বা প্রসবকাল হচ্ছে 280 ± 10 দিন। তাহলে এই সময়ের পর যে পরিণত যে সন্তান, তো সেটার বাইরে জরায়ু থেকে দেহের বাইরে নির্গত হওয়াকে পার্চুরেশন বা কি বলে প্রসব। তাহলে আমরা যদি বলি যে এই প্রসবে সাহায্যকারী হরমোনগুলোর নাম কি, তাহলে এখানে একটা হরমোন আমরা কি মনে রাখবো, একটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন কোথা থেকে খরিত হয়, অক্সিটোসিন কিন্তু খরিত হয় পিটুইটারির পশ্চাৎ পিটুইটারি থেকে, আর এটাকে কিন্তু বার্থ হরমোন বলে। এটা মসৃণ পেশির সংকোচন ঘটায়, অর্থাৎ জরায়ুর তাহলে কোন অংশকে সংকোচন ঘটাবে, মায়োমেট্রিয়াম, কারণ মায়োমেট্রিয়াম কি দিয়ে তৈরি, মসৃণ পেশি দিয়ে তৈরি। তাহলে একটা হলো কি অক্সিটোসিন, আর একটা কি বলবো, আর একটা হচ্ছে রিল্যাক্সিন। তাহলে রিল্যাক্সিন কোথা থেকে খরিত হবে, তাহলে রিল্যাক্সিন খরিত হবে প্লাসেন্টা থেকে, আর এটা কি করবে পিউবিক সিম্ফাইসিসকে, তাহলে পিউবিক সিম্ফাইসিসকে কি করবে প্রসারিত করবে, দিয়ে কিন্তু প্রসবে সাহায্য করে। তাহলে এই দুটো প্রসবে সাহায্যকারী হরমোন, একটা অক্সিটোসিন এবং একটি রিল্যাক্সিন। এর পরের প্রশ্ন দেখছি কি যে যেখানে বলা আছে প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, সেকেন্ড পোলার বডি ও ডিম্বাণুর প্লয়েডি স্তর এটা নির্ণয় করতে বলছে। তাহলে এবার এটা কি থেকে আছে, উজেনেসিস থেকে। তাহলে উজেনেসিস আমরা কি জানবো, উগোনিয়া থেকে শুরু হচ্ছে। তাহলে এই উগোনিয়া এর প্লয়েডি লেভেল কি 2n, আর উগোনিয়া কোথায় থাকছে, একদম একটা কন্যা সন্তান যখন গর্ভাবস্থায় থাকছে, অর্থাৎ তার উজেনেসিস কখন শুরু হয়ে যাচ্ছে, যখন তার জন্মই হয়নি, যে মাতৃগর্ভে আছে তখন থেকে কিন্তু উজেনেসিস শুরু হয়ে যাচ্ছে। তাহলে উজেনেসিস এখানে দেখতে পাচ্ছি কি এর প্লয়েডি লেভেল হচ্ছে 2n। এইবার এখানে কি করব, এখানে এই উজেনেসিস উগোনিয়া থেকে কি তৈরি হবে, প্রাইমারি উসাইট। তাহলে এই যে প্রাইমারি উসাইট তৈরি হলো, এই প্রাইমারি উসাইটে কিন্তু মিওসিস 1 শুরু হয়ে যাচ্ছে, কিন্তু মিওসিস 1 শুরু হয়ে গিয়ে কি ডিপ্লোটিন দশায় থেমে থাকছে। এবার যদি এটা মিওসিস 1 শুরু হয় আর যদি ডিপ্লোটিন দশায় থেমে থাকে, তাহলে এই যে প্রাইমারি উসাইটটা কিন্তু 2nই থেকে যাবে, এখনও n হবে না, কারণ কি অ্যানাফেজ হয়নি। অ্যানাফেজ 1 যেহেতু হয়নি, তাহলে সেহেতু কি হবে না, তাহলে সেহেতু দেখা যাচ্ছে কি যে n কিন্তু হবে না, 2nই থাকবে। তাহলে প্রাইমারি উসাইট। এবার প্রাইমারি উসাইট হওয়ার পর এখানে এই মিওসিস 1টা কমপ্লিট হবে, দিয়ে কি হবে সেকেন্ডারি উসাইট। তাহলে সেকেন্ডারি উসাইট কিন্তু এক্ষেত্রে n, আর এরপর পরবর্তীতে সবগুলোই কিন্তু n হবে।
আর আমরা জানি যে একটা উগোনিয়া সেটা মিওসিসের পর বিভাজিত হয়ে শেষমেশ কতগুলো ডিম্বাণু তৈরি করতে পারবে, বা সেকেন্ডারি ওসাইট বলবো, কতগুলো তৈরি করতে পারবে? তাহলে তৈরি করতে পারবে একটি। তাহলে বাকি তিনটে নষ্ট হয়ে যাবে, বা কখনো কখনো তিনটে তৈরি হবে না, দুটোই তৈরি হবে। তাহলে 2/3, 2 বা 3, এই 2 বা 3টা কি? এটা হয় পোলার বডি। তাহলে এই 2/3টা কি, 2 বা 3টেকে কি বলে? পোলার বডি বলে। আর একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে উগোনিয়াটা এখানে 2n, প্রাইমারি ওসাইটটা 2n, তারপরে কিন্তু বাকি সব n। তাহলে এখানে প্রাইমারি ওসাইট কী হবে? 2n। এখানে সেকেন্ডারি ওসাইট কী হবে? সেকেন্ডারি ওসাইট অবশ্যই n। এরপর কী হবে? সেকেন্ড পোলার বডি, এটাও n। আর যদি বলে ডিম্বাণু তাহলে সেটাও n। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে কি 2n এবং বাকিগুলো সব n। পরের প্রশ্ন, ডিএনএ প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় উৎসেচকের সঠিক সমন্বয় কোনটি? তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ কাকে বলে? ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন, তাহলে এটা কোথায় সম্পন্ন হয়? এটা নিউক্লিয়াসে সম্পন্ন হয়। তাহলে রেপ্লিকেশন কোথায় সম্পন্ন হয়? নিউক্লিয়াসে। আর কোন দশায়? অবশ্যই আমরা জানি এটা এস দশায় সম্পন্ন হয়। কোষচক্রের কোন দশায়? এস দশায় সম্পন্ন হয়। আর রেপ্লিকেশন আমরা জানি যে সবসময় কিন্তু 5' টু 3' ডিরেকশনে হয়। আর রেপ্লিকেশনের ক্ষেত্রে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসাবে কিন্তু দুটো ডিএনএ স্ট্র্যান্ডই টেমপ্লেট স্ট্র্যান্ড হিসাবে কাজ করে। আর এখান থেকে মনে রাখবো যে রেপ্লিকেশন যে মেথডে হয় সেই মেথডটিকে বলে সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ। তাহলে এই যে ডিএনএ সেমি কনজারভেটিভ মেথডে হয়, তাহলে এইটা কারা প্রমাণ করেছিল? এটা প্রমাণ করেছিল মেসেলসন এবং স্টাল। তাহলে আমরা মেসেলসন ও স্টালের পরীক্ষা থেকে যে আমরা এটা জানতে পারি যে কি ডিএনএ সেমি কনজারভেটিভ মেথডে হয়, অর্থাৎ একটা ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড রয়েছে সেখান থেকে নতুন যে ডিএনএটা তৈরি হবে, একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড এবং একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। এবার মেসেলসন স্টাল যখন পরীক্ষা করছিল তাহলে এখানে কি নিয়েছিল? N15 এবং N14, এই দুটো কিন্তু নাইট্রোজেনের আইসোটোপ নিয়ে কিন্তু পরীক্ষাটা করা হয়েছিল। তাহলে এখানে প্রয়োজনীয় উৎসেচকের সঠিক সমন্বয় যদি দেখি, ডিএনএ পলিমারেজ কি লাগে? হ্যাঁ, অবশ্যই ডিএনএ পলিমারেজ লাগে। এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 3 ধরনের ডিএনএ পলিমারেজ আছে: ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। এবার ইউক্যারিওটিকের ক্ষেত্রে অনেক ধরনের ডিএনএ পলিমারেজ আছে, কয়েকটা আমরা মনে রাখতে পারি: ডিএনএ পলিমারেজ আলফা, ডিএনএ পলিমারেজ বিটা, ডিএনএ পলিমারেজ গামা, ডিএনএ পলিমারেজ ডেল্টা আর ডিএনএ পলিমারেজ ইপসাইলন। তাহলে এইগুলো আপাতত আমরা মনে রাখতে পারি কি ইউক্যারিওটিকের ক্ষেত্রে। তাহলে ডিএনএ পলিমারেজ আলফা, বিটা, গামা, ডেল্টা এবং ইপসাইলন। বেশ, তারপরে কি হেলিকেজ? হ্যাঁ, অবশ্যই হেলিকেজ লাগে। লাইগেজও লাগে। আরএনএ প্রাইমেজ, এটাও লাগে প্রাইমারকে যুক্ত করতে। টোপো আইসোমারেজ, এটা টোপো আইসোমারেজ কী করতে লাগে? যে টোপো আইসোমারেজ 2 যদি বলি তাহলে কী হবে? অতিকুণ্ডলী পাক খুলতে সাহায্য করে। সুপার কয়েল যেটা হয়ে যায় তাহলে সেই পাকটা ছাড়াতে কিন্তু টোপো আইসোমারেজ 2কে কাজে লাগে। তাহলে এখানে উত্তর কী হবে? অপশন এ। তাহলে ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, লাইগেজ, আরএনএ প্রাইমেজ এবং টোপো আইসোমারেজ। এখানে পরের অপশনগুলো যদি দেখি, অপশন বিটা কেন হলো না? এই যে ফসফেটেজ আছে এটার জন্য। তারপরে যদি বলি অপশন সি কেন হলো না? তাহলে এখানে এই যে ডি কার্বক্সিলেজ আছে, এগুলো লাগে না। এবার অপশন ডি কেন হলো না? এই যে শেষে দেখতে পাচ্ছি রিডাক্টেজ আছে, তাহলে এটা লাগে না। তাহলে এখানে উত্তর কি হলো? 4-এর অপশন এ। পরের প্রশ্ন, সাইনার্জিডস বা সাইনার্জিড এখানে সেলুলোজ নির্মিত বিশেষ গঠনের নাম যা ড্যাশকে আকৃষ্ট করে। তাহলে এটা সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন, সেখান থেকে এই প্রশ্নটা। তাহলে এটা আমরা যদি দেখি একটা ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক। তাহলে এই এমব্রায়োস্যাকটা কোথায় থাকে? এই এমব্রায়োস্যাকটা থাকে কিন্তু ওভারিতে বা ডিম্বাশয়ে। তাহলে এবার এখানে এরকম অনেকগুলো এমব্রায়োস্যাক থাকে। তাহলে এই যে এমব্রায়োস্যাকটা রয়েছে এখানে আমরা কি দেখছি? যে এই একটা এগ, আর তার পাশে এখানে একটা সাইনার্জিড, আর এখানে একটা সাইনার্জিড। আর এখানে কি রয়েছে? এই তিনটে হচ্ছে প্রতিপাদ কোষ, আর মাঝেরটা কি হয়েছে? সেন্ট্রাল সেল, বা এটাকে আমরা কি বলতে পারি? নির্মিত নিউক্লিয়াস, যেটা 2n, আর বাকি সব কিন্তু n। এবার আমরা এই পোর্শনটাকে যদি ভালো করে দেখি, এই যে এটাকে বলে এগ অ্যাপারেটাস। তাহলে এগ অ্যাপারেটাস কোনটাকে বলছি? মাঝে একটা এগ থাকবে, আর তাছাড়া আর কাকে নেওয়া হবে? আর দুটো সাইনার্জিডস। এই সবগুলোকে একসাথে কি বলা হবে? এগ অ্যাপারেটাস। সেটাকে যদি আমরা সাইডে আঁকি তাহলে এইটা একটা এগ, আর এই সাইডে এরকমভাবে থাকবে কে? এই একটা, আর এরকমভাবে এই একটা। এগুলো কি? এগুলো সাইনার্জিডস। তাহলে এই যে অংশগুলো রয়েছে সেলুলোজ নির্মিত, একে কি বলা হয়? একে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাস। তাহলে এইটার কি কাজ হবে?
তাহলে এটা আকৃষ্ট করে কাকে? পরাগনালীকে। এর মধ্য দিয়ে যখন পরাগনালী প্রবেশ করবে, পরাগনালী কোথায় প্রবেশ করে? একটা সাইনার্জিসে। আর এখানেই কিন্তু তার শুক্রাণুগুলোকে ক্ষরণ করে। তাহলে পরাগনালী তার শুক্রাণু কোথায় ক্ষরণ করে? শুক্রাণু ক্ষরণ করে সাইনার্জিসে। আর এই সাইনার্জিডসের এই যে বিশেষ গঠনটা, এটাকে কি বলে? এটাকে বলে ফিলিফর্ম অ্যাপারেটাস। তাহলে সাইনার্জিডে সেলুলোজ নির্মিত বিশেষ গঠনের নাম কি হবে? ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাস, যা কাকে আকৃষ্ট করে? যা আকৃষ্ট করে কিন্তু পরাগ নালীকে। তাহলে যা পরাগ নালীকে আকৃষ্ট করে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি, ফিলিফর্ম অ্যাপারেটাস এবং পরাগনালী। পরের প্রশ্ন দেখব যে আইভিএফ এর ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণুকে কোথায় রোপণ করা হয়? কিন্তু ড্যাশের ক্ষেত্রে ডিম্বাণুকে ফ্যালোপিয়ান নালীতে রোপণ করা হয়। তাহলে এখানে আইভিএফ বলতে কি? আইভিএফ বলতে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আর আমরা জানি যে ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে হচ্ছে জীবদেহের বাইরে নিষেকটা ঘটবে। তাহলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। যদি দেখা যেত যে মাতৃদেহের মধ্যে ফার্টিলাইজেশনটা ঘটতো, তাহলে কি বলতাম? ইন ভিভো। তাহলে এটা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এটা ডিম্বাণুকে কোথায় রোপণ করা হয়? ইন জেনারেল যদি বলি তাহলে তখন বলবো জরায়ু, যদি কিছু উল্লেখ না করে দেয়, জিআইএফটি না জেডআইএফটি, তাহলে আইভিএফ এর ক্ষেত্রে একে আইভিএফ ইটিও বলে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার। তাহলে কোথাতে? জরায়ুতে রোপণ করা হয়। কিন্তু ড্যাশের ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণুকে ফ্যালোপিয়ান নালীতে রোপণ করা হয়। তাহলে কাকে? নিষিক্ত ডিম্বাণুকে। তাহলে নিষিক্ত ডিম্বাণু এক্ষেত্রে কি তৈরি করবে? জাইগোট 2 থেকে 8 কোষীয়। তাহলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? ফ্যালোপিয়ান টিউবেতে। এটাকে কি বলবো? জেডআইএফটি, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে জরায়ু এবং জেডআইএফটি। তাহলে কোথায় আছে? অপশন বি, জরায়ু এবং জেডআইএফটি। পরের প্রশ্ন, স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোজোয়া উৎপাদন পদ্ধতিকে ড্যাশ বলে। তাহলে এটা কোথা থেকে? তাহলে এটা আছে স্পারমাটোজেনেসিস থেকে। তাহলে এই প্রক্রিয়াটাকেই কি বলে? স্পারমাটোজেনেসিস। তাহলে আমরা যদি দেখি যে স্পারমাটোগোনিয়া, এখানে কি আর পেজ নেওয়া যাবে? হ্যাঁ, তাহলে এখানে আমরা একবার দেখে নিই যে স্পারমাটোগোনিয়া, এটা হচ্ছে স্পারমাটোগোনিয়া। তাহলে স্পারমাটোগোনিয়াটা কি? টুয়েন। তাহলে এই যে স্পারমাটোগোনিয়াগুলো আছে, কিছু স্পারমাটোগোনিয়া আছে তারা ডিফারেন্সিয়েটেড হবে, এদের বিভেদন ঘটবে, দিয়ে এরা কি তৈরি করবে? প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে টুয়েন ছিল, ডিফারেন্সিয়েশন শুধু হয়েছে, তাহলে এটা টুয়েনই হবে। আর কিছু স্পারমাটোগোনিয়া আছে তারা আবার পুনরায় স্পারমাটোগোনিয়া তৈরি করবে, কি পদ্ধতিতে বিভাজিত হয়ে? মাইটোসিস পদ্ধতিতে। তাহলে তারা ডিফারেন্সিয়েট করবে না। তাহলে স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোগোনিয়াই তৈরি হবে। আর এটা স্পারমাটোগোনিয়া থেকে কি তৈরি হলো? প্রাইমারি স্পারমাটোসাইট, যেটা টুয়েন। এখানে কিন্তু কোনো মিওসিস হয়নি। তাহলে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট আছে, এখানে কি ঘটবে? এখানে ঘটবে মিওসিস। তাহলে এখানে ঘটবে মিওসিস। তাহলে এখানে যখন মিওসিস ঘটছে, দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে কি হবে? সেকেন্ডারি স্পারমাটোসাইট। যে মিওসিস কি হবে? মিওসিস 1। তাহলে তখন কি হবে? তখন এটা হবে এন। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, যেটাকে কি বলছি? এন। এরপর কি হবে? এরপর মিওসিস 1 কমপ্লিট হবে, মিওসিস 2 কমপ্লিট হবে। তাহলে মিওসিস কি হবে? 2। আর এখানে যেটা তৈরি হবে, এখানে বলবো এটাকে স্পারমাটিড। তাহলে স্পারমাটিড। এবার এই স্পারমাটিডটা কি হবে? স্পারমাটিডটা হবে পরিণত। এবার পরিণত কোথায় হবে? পরিণত হবে ষাটটলির কোষে। তাহলে ষাটটলি কোষ। তাহলে ষাটটলি কোষে এটা পরিণত হবে। আর পরিণত হয়ে কি হবে? পরিণত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া। আর যখনই স্পারমাটোজোয়া পরিণত হবে, তখন ষাটটলির কোষ থেকে কোথায় হবে? লুমেনে স্থানান্তর হবে, লুমেনে স্থানান্তর। তাহলে এখানে এই যে স্পারমাটোগোনিয়া থেকে যদি আমরা দেখি, এই পুরো প্রক্রিয়াটা স্পারমাটোগোনিয়া থেকে এই যে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, স্পারমাটোজোয়া, তাহলে একে বলবো স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস।
জেনেসিস। এবার যদি বলি এই স্পারমাটোগোনিয়া থেকে যে স্পারমাটিড তৈরি হলো এই প্রক্রিয়াটাকে কি বলবো? তাহলে একে বলবো স্পারমাটোসাইটোজেনেসিস। স্পারমাটোসাইটোজেনেসিস। তাহলে যদি বলি স্পারমাটোসাইটোজেনেসিস কাকে বলে, তাহলে কি বলবো? তাহলে বলবো স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটিড তৈরির প্রক্রিয়াকে বলবো স্পারমাটোসাইটোজেনেসিস। এবার এই যে স্পারমাটিড আছে, সেই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হলো, তাহলে এই ঘটনাটাকে কি বলবো? এটা বলবো স্পারমিওজেনেসিস বা স্পারমিওটেলিওসিস। তাহলে স্পারমিওজেনেসিস, জেনেসিস। আর এই যে লুমেনে স্থানান্তর হলো এই ঘটনাটাকে কি বলবো? এই ঘটনাটাকে বলবো স্পারমিয়েশন। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে বলবো স্পারমিয়েশন। তাহলে এখানে আমরা যদি প্রশ্নটা দেখি, তাহলে এখানে প্রশ্নটা দেখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোজোয়া উৎপাদন পদ্ধতিকে কি বলবো? এখনই দেখলাম যে এই যে স্পারমাটোগোনিয়া, সেখান থেকে স্পারমাটোজোয়া তৈরির পদ্ধতি, তাহলে তাকে কি বলবো? স্পারমাটোজেনেসিস। তাহলে এখানে প্রত্যেকটাতেই স্পারমাটোজেনেসিস আছে। বেশ, তাহলে স্পারমাটোজেনেসিসই বলে, এটাতেও আছে, এটাতেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তারপর কি বলেছে? আবার স্পারমাটিডের স্পারমাটোজোয়াতে পরিণত হওয়ার পদ্ধতি। পরিণত কোথায় হয়? পরিণত হয় সার্টোলি কোষে। সার্টোলি কোষ কোথায় থাকে? সেমিনিফেরাস টিউবিউলে। সার্টোলি কোষ থাকে কোথায়? সেমিনিফেরাস টিউবিউলে। বেশ, তাহলে এই পদ্ধতিটাকে কি বলবো? একটু আগেই আমরা দেখলাম। তাহলে সেটাকে কি বলবো? স্পারমিওজেনেসিস। এই অপশানে রয়েছে স্পারমিওজেনেসিস। আর বাকি তাহলে এই অপশান হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আর কি বলছে? যে সেমিনিফেরাস নালিকার গহ্বরে সার্টোলি কোষ থেকে পরিণত শুক্রাণু সেমিনিফেরাস নালিকার গহ্বরে অর্থাৎ লুমেনে স্থানান্তর পদ্ধতি ড্যাশ পদ্ধতিতে মুক্ত হয়। তাহলে কোন পদ্ধতি হবে? স্পারমিয়েশন। তাহলে এখানে উত্তর হবে অপশন এ। স্পারমাটোজেনেসিসটা কি? স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোজোয়া তৈরি। স্পারমিওজেনেসিস কি? স্পারমিওজেনেসিস হচ্ছে কি? যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি। আর স্পারমিয়েশন কি? সার্টোলির কোষ থেকে স্থানান্তরণ। এখানে আরেকটা জিনিস ছিল স্পারমাটোসাইটোজেনেসিস, সেটা কোনটা বলতাম? সেটা বলতাম স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটিড তৈরি হওয়ার ঘটনা। পরের প্রশ্ন, প্রোজেস্টেরন হরমোন রজতচক্রের সময় এন্ডোমেট্রিয়াম খসে পড়তে বাধা দেয়। হ্যাঁ, প্রোজেস্টেরন যতক্ষণ থাকবে, প্রোজেস্টেরন হরমোন রক্তে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এন্ডোমেট্রিয়াম যেটা রয়েছে সেটা খসে পড়বে না। তাহলে এটা কিন্তু সঠিক অবশ্যই, যে প্রোজেস্টেরন হরমোন রজতচক্রের সময় এন্ডোমেট্রিয়ামকে খসে পড়তে বাধা দেয়। যখন প্রোজেস্টেরনের হার কমে যায় তখন কিন্তু রজতচক্র শুরু হয়। এবার বলছে ভ্রূণীয় অংশ হচ্ছে ডেসিডুয়া বেসালিস। তাহলে না, মোটেই ভ্রূণীয় অংশ ডেসিডুয়া বেসালিস হবে না। ডেসিডুয়া বেসালিসটা কার অংশ? এটা মাতৃদেহের অংশ। তাহলে এটা কিন্তু ভুল। তাহলে কোনটা ভুল? যে এই ডেসিডুয়া বেসালিস এটা এটা বলছে কি যে ভ্রূণীয় অংশ, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। তাহলে কোথায় পাচ্ছি? সি অপশন। তাহলে বিবৃতি 1 হচ্ছে সঠিক এবং বিবৃতি 2 ভুল। পরের প্রশ্ন দেখব, স্বপরাগযোগের ফলে সৃষ্ট অপত্য উদ্ভিদ জনিত্রীর চরিত্র সাপেক্ষে জিনগতভাবে বিশুদ্ধ। হ্যাঁ, স্বপরাগযোগ যখনই বলবে, এখানে কি বলছে? স্বপরাগযোগ। তাহলে একই ফুলের পরাগরেণু সেই ফুলেই পড়ছে, তাহলে অবশ্যই চরিত্র, এই যে উদ্ভিদটা জনিত্রী চরিত্র সাপেক্ষে জিনগতভাবে বিশুদ্ধ হবে, এটা একদম ঠিক। পরেরটা দেখছি কি, স্বপরাগযোগের ফলে সৃষ্ট অপত্য উদ্ভিদ বিশুদ্ধ হওয়ায় এদের বিলুপ্তির হার কম হয়। না, বিলুপ্তির হার বেশি হয়। আর বলছে বিবর্তনে সহায়ক। না, বিবর্তনে সহায়ক হয় না, কারণ এটা স্বপরাগযোগ ঘটছে। তাহলে বিবর্তনে সহায়ক হবে কোনটা? যদি ইতর পরাগযোগ হতো। তাহলে এখানেও দেখতে পাচ্ছি কি আমরা অপশন, মানে এখানে বিবৃতি 1টা ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। তাহলে কি হবে? অপশন সি। তাহলে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 ভুল। এবার পরে দেখছি কি, যেখানে স্তম্ভ 1 আর স্তম্ভ 2 আছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট তো কি হয়? এন হয়। এখানে হ্যাপ্লয়েড দেওয়া আছে 2, তাহলে এটা হবে 2। সেকেন্ডারি
স্পারমাটোসাইট। এটা কোথা থেকে তৈরি হয়? প্রাইমারি স্পারমাটোসাইটের মিওসিস 1 এর ফলে হয়। প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন কি করে? দুগ্ধক্ষরণ, দুগ্ধক্ষরণের জন্য দায়ী। মোট কথা দুগ্ধ উৎপাদনের জন্য দায়ী। দুগ্ধক্ষরণ যদি বলি তাহলে সেটা কি হবে? অক্সিটোসিন। বেশ, এবার হচ্ছে চীনাবাদাম। চীনাবাদাম, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হবে অবলুপ্ত শস্য, অর্থাৎ চীনাবাদামে কি দেখা যাবে? যেটা কিন্তু একটা অশস্যল বীজ, অশস্যল। কেন? এর ভ্রূণটা সমস্ত শস্যকে কিন্তু শোষণ করে নিয়েছে। এবার হচ্ছে আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তাহলে এখানে অপশন মতো দেখতে পাচ্ছি 3 নম্বরটা 160 থেকে 200 কোষ বিশিষ্ট ভ্রূণ বলছে। তাহলে এখানে এটা ছাড়া আর কিছু উত্তর করা নেই, এটাই উত্তর করব। আইভিএফ এর ক্ষেত্রে কিন্তু এই যে 16 থেকে 20 কোষ বিশিষ্ট ভ্রূণকে কিন্তু অবশ্যই স্থানান্তর করা হয় না। বেশ, তাহলে এবার কি বলছি, যাই হোক, তাহলে এখানে এই অনুযায়ী উত্তর কি হবে? উত্তর হবে 2 4 1 3। তাহলে কোথায় রয়েছে? 4 2 1 হচ্ছে 2 4 1 3, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ডি 2 4 1 3। তাহলে উত্তর কি হবে? অপশন ডি। পরের প্রশ্ন, চিত্রে প্রদর্শিত গর্ভকেশর চক্রের MNOP অংশগুলির মধ্যে কোনটিতে পরাগরেণু আপতিত হয়? তাহলে পরাগরেণু কোথায় আসবে? পরাগরেণু আসবে এই এম অঞ্চলটাতে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে এম। এবার এখানে যদি আমরা দেখি এই ওটা কি, ওটা কাকে বুঝিয়েছে, এই এনটা কাকে বুঝিয়েছে? এনটা যদি বলি তাহলে এনটা হচ্ছে ওভারি, ওভারি বা ডিম্বাশয়। বেশ, এখানে এই পিটা কাকে বুঝিয়েছে? এই পিটা হচ্ছে থ্যালামাস, থ্যালামাস বা পুষ্পাক্ষ। আর এখানে ও দিয়ে যেটাকে বুঝিয়েছে এগুলো কি? ওভিউল। যদি এত কিছু জানতে চাইনি, জানতে চাইছে কোথায় পরাগরেণু আপতিত হবে, সেটা হচ্ছে এম। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদে মেগাস্পোরোজেনেসিসের সঠিক ক্রমটি লেখো। তাহলে মেগাস্পোরোজেনেসিস কি? তাহলে মেগাস্পোরোজেনেসিস হচ্ছে মেগাস্পোর সৃষ্টি। তাহলে মেগাস্পোর সৃষ্টি, তাহলে কোথা থেকে হচ্ছে? তাহলে প্রথম অপশন দেখি, প্রাথমিক রেণুধর কোষ, প্রাথমিক রেণুধর কোষ বা প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু, সেখান থেকে তৈরি হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ বা বলতে পারি মেগাস্পোর মাদার সেল। আর সেখান থেকে তৈরি হচ্ছে 4টি স্ত্রী রেণু, আর সেখান থেকে 1টি কার্যকর স্ত্রী রেণু। হ্যাঁ, 3টে নষ্ট হয়ে যাবে, 1টি কার্যকর স্ত্রী রেণু। তাহলে এটাই হবে কিন্তু উত্তর। তাহলে এখানে উত্তর হচ্ছে কি? প্রাথমিক রেণুধর কোষ, যেটা 2N ছিল, সেখান থেকে স্ত্রী রেণু মাতৃকোষ হচ্ছে 2N, সেখান থেকে 4টি স্ত্রী রেণু তৈরি হচ্ছে, সেখান থেকে 1টি কার্যকরী স্ত্রী রেণু তৈরি হচ্ছে, আর বাকিগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, 1টি শুধু ফাংশনাল থাকে। তাহলে এটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস, যে কীভাবে প্রাথমিক রেণুধর কোষ থেকে একটা কার্যকরী স্ত্রীরেণু তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে মেগাস্পোরোজেনেসিস বলে। বেশ, এবার বলছে নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি একটি কারণ, আচ্ছা, অ্যাসারশন রিজন থেকে রয়েছে। তাহলে প্রথম বলছে সিফিলিস এআইডি, এখানে একটা এস হবে, এইডস এবং জেনিটাল হারপিস এগুলো এসটিডি। হ্যাঁ অবশ্যই, তাহলে এগুলো এসটিডি। আর যৌন সংক্রমিত রোগকে ভেনেরাল রোগও বলে। হ্যাঁ অবশ্যই, এটা ঠিক। তাহলে দুটো ঠিক তো বটে, কিন্তু এটা এর সাথে এটা কোনো সঠিক কারণ না যে সিফিলিস, এইডস এবং জেনিটাল হারপিস হলে এসটিডি, কারণ যৌন সংক্রমিত রোগকে ভেনেরাল রোগও বলা হয় না, এটা কোনো মানে নেই। দুটো স্টেটমেন্ট ঠিক, কিন্তু এটা ওর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এবার এখান থেকে আমরা প্রতিদিনই বলছি যে এখান থেকে কিন্তু যেসব রোগের জীবাণুগুলো রয়েছে, তাহলে সেই সব তার কিন্তু নামগুলো আমাদের জানতে হবে, যে সিফিলিস কার কারণে হয়, এইডস কার কারণে হয়, জেনিটাল হারপিস কার কারণে হয়, তাহলে এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যদি বলি যে সিফিলিস, তাহলে সিফিলিসটা কি হবে? ট্রিপোনিমা প্যালিডাম। তাহলে ট্রিপোনিমা প্যালিডাম, তাহলে এটা কার জন্য? সিফিলিস। বেশ, এবার হচ্ছে এইডস। এইডস, তাহলে এইডস কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এর জীবাণুটার নাম কি? এইচআইভি। এটা একটা ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর ট্রিপোনিমা প্যালিডাম কিন্তু ব্যাকটেরিয়া। বেশ, আর কি পড়ে থাকলো? জেনিটাল হারপিস। তাহলে এটা হারপিস সিমপ্লেক্স ভাইরাস, তাহলে এটাও একটা ভাইরাস ঘটিত রোগ, হারপিস সিমপ্লেক্স ভাইরাস। তাহলে এখানে উত্তর হলো অপশন বি। এরপরে কি দেখব? এরপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ইনফান্ডিবুলাম দেখতে ফানেলের মতো। হ্যাঁ, ইনফান্ডিবুলাম অবশ্যই ফানেলের মতো দেখতে। তাহলে ইনফান্ডিবুলাম দেখতে ফানেলের মতো, ঠিক। যার সঙ্গে কতগুলো আঙুলের মতো প্রবর্ধক যুক্ত থাকে। হ্যাঁ ঠিক।
এই আঙুলের মতো যে যুক্ত প্রবর্ধক থাকে তাকে কি বলে? তাকে বলে ফিমব্রি। আচ্ছা, ডিম্বাণু গ্রহণের স্থানের পরিমাণ বৃদ্ধি করা ফিমব্রির একটা অন্যতম কাজ। হ্যাঁ, ফিমব্রি যেভাবে আছে, তাহলে আমরা যদি দেখি যে এইটা একটা ফ্যালোপিয়ান টিউবের এটা অ্যাম্পুলা, এটা ফ্যালোপিয়ান টিউব, আর এখানে এসে এখানে কি সৃষ্টি করেছে? ইনফান্ডিবুলাম, আর যার এগুলো হচ্ছে ফিমব্রি। তাহলে এই ফিমব্রি এরমভাবে আছে বলে কি হচ্ছে? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাও ঠিক। এবার যদি বলি ইনফান্ডিবুলাম দেখতে ফানেলের মতো, যার সঙ্গে কতগুলো আঙুলের মতো প্রবর্ধক থাকে, কারণ ডিম্বাণু গ্রহণের স্থানের পরিমাণ বৃদ্ধি করা ফিমব্রির একটা অন্যতম কাজ। দেখি একবার যে ইনফান্ডিবুলাম দেখতে ফানেলের মতো, হ্যাঁ, যার সঙ্গে কতগুলো আঙুলের মতো প্রবর্ধক থাকে, কারণ ডিম্বাণু গ্রহণের স্থানের পরিমাণ বৃদ্ধি করা ফিমব্রির একটা অন্যতম কাজ। হ্যাঁ, ওই জন্যই আঙুলের মতো প্রবর্ধকটা থাকে। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? যে ক্ষেত্রে কিন্তু বলতে পারি এ এবং আর সঠিক। আচ্ছা, এটা এই অপশানটা না, এটা এ এবং আর সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। বেশ, পরের প্রশ্ন, অ্যাপোমিক্সিস পদ্ধতিতে পোষক কলা যেটা টুয়েন অথবা ডিম্বকত্বক থেকে সরাসরি ভ্রূণ সমৃদ্ধ বীজ সৃষ্টি হয়। তাহলে অ্যাপোমিক্সিস তাকেই বলে যে অ্যাপো আর মিক্সিস, তাহলে উইদাউট মিক্সিস। তাহলে অ্যাপোমিক্সিস মানে উইদাউট মিক্সিস, অর্থাৎ নিষেক ছাড়া। তাহলে নিষেক ছাড়া ভ্রূণ সহ বীজ তৈরি হচ্ছে, এটা ঠিক। আর বলছে অপুংজনী অ্যাপোমিক্সিসের একটা প্রকার। হ্যাঁ, অ্যাপোমিক্সিসের একটা প্রকারই হচ্ছে অপুংজনী বা পার্থেনোজেনেসিস। তাহলে এখানে কি হবে? যে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। দুটো সঠিক কিন্তু এটাও ব্যাখ্যা নয়। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা বিজ্ঞানী হেকেল। এবং সূত্রের বক্তব্যটি, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। তাহলে কি হবে? অপশন বি হেকেল। আর অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, বা জীবজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে। পরের প্রশ্ন, পয়েন্ট মিউটেশনের ফলে যখন পিরিমিডিন পিউরিন দ্বারা, এই যে কি বলছে, পিরিমিডিন বেসটা কি দ্বারা? পিউরিন দ্বারা। তাহলে পিরিমিডিন একটা কি রকম বেস? তাহলে আমরা যদি বলি তাহলে পিরিমিডিন, আচ্ছা পিরিমিডিন কি কি রয়েছে? পিরিমিডিন রয়েছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিউরিন রয়েছে অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিন কি কি রয়েছে? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। আর পিউরিন কি কি বললাম? অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে একটা পিরিমিডিন একটা পিউরিন দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তখন সেই ঘটনাটা কি বলবো? তখন সেই ঘটনাটাকে বলবো ট্রান্সভার্সন। আর যদি পিউরিনটা পিউরিন দ্বারা, এই যে রয়েছে ট্রানজিশন, তাহলে যখন পিউরিনটা পিউরিন দ্বারা বা পিরিমিডিনটা পিরিমিডিন দ্বারা, তখন তাকে বলতাম কি? তখন তাকে বলতাম ট্রানজিশন। আর ইনভার্সন তো এটা ক্রোমোজোমীয়, এটা ক্রোমোজোমের একটা অংশ কেটে গিয়ে যদি 180 ডিগ্রি ঘুরে ওখানে জুড়ে যায়, তাহলে তাকে বলবো ইনভার্সন। আর যদি একটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট খণ্ড যদি স্থানান্তরিত হয়ে একটা অসমস্ত ক্রোমোজোমে চলে যায়, তখন তাকে বলবো ট্রান্সলোকেশন। এখানে উত্তর তো ট্রান্সভার্সন। তাহলে এর ফলে কিন্তু পয়েন্ট মিউটেশন দেখা যায়, যেটা একটা রোগের নাম হচ্ছে কি? সিকেল সেল অ্যানিমিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাইস জিনোম প্রজেক্টের প্রাথমিক উপপাদ্য নয়? তাহলে প্রথম কি বলছে? ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ, এর জন্যই রাইস জিনোম প্রজেক্ট হয়েছিল। ধানের বিবর্তন সম্বন্ধে অধ্যয়ন করে না, বিবর্তন, ধানের বিবর্তন না, যে কীভাবে ধানের উৎপত্তি হয়েছে এই বিবর্তন কিন্তু এখানে করা হয় না। তাহলে এখানে কিন্তু উপপাদ্য নয় বলেছে, তার জন্য এখানে অপশন কী হবে? অপশন বি, ধানের পুষ্টিগুণ বৃদ্ধি করা। হ্যাঁ, অবশ্যই এর কাজ। ধানের প্রজনন ক্ষমতা বাড়ানো, অবশ্যই তাই। বেশ, ব্যাকটেরিয়ার কোষে ল্যাকটোজ প্রবেশের প্রয়োজনীয় শর্ত। তাহলে এটা ল্যাক অপেরান থেকে আছে, এখান থেকে বিশেষ আলোচনা করছি না। শুধুমাত্র এখানে মনে রাখবো কি, যে একটা আছে ল্যাক আইজিন, একটা ল্যাক জেড, একটা ল্যাক ওয়াই, একটা ল্যাক এ। ল্যাক আইটা কি তৈরি করে? রিপ্রেসর। জেডটা কি তৈরি করে? বিটা গ্যালাক্টোসাইডেজ। আর ওয়াইটা কি তৈরি করে? পারমিয়েজ। আর এটা ট্রান্স অ্যাসিটাইলেজ। এটা তাহলে কি? ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ এবং ল্যাক আই, তাহলে এটা ট্রান্স অ্যাসিটাইলেজ।
বেশ, এইবার যদি একটা ইকোলাইয়ে ল্যাকটোজকে প্রবেশ করতে হয় তাহলে প্রাথমিকভাবে কিন্তু স্বল্প মাত্রায় ল্যাক ওপেরনের বহিঃপ্রকাশ হলেই হবে। এখানে কিন্তু বলছে ল্যাকটোজ প্রবেশের প্রয়োজনীয় শর্ত, প্রথমে স্বল্প মাত্রায় ল্যাক ওপেরনের যদি বহিঃপ্রকাশ ঘটে তাহলে কোন এনজাইমটা সক্রিয় হবে, এনজাইমটা হচ্ছে পারমিয়েজ, আর সে ল্যাকটোজের কিন্তু শোষণ ঘটাবে। পরের প্রশ্ন, রেপ্লিকেশনের সময় প্রোক্যারিওটে আরএনএ প্রাইমারকে অপসারণ করে ড্যাশ, কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে এটা অপসারণ করে ড্যাশ। তাহলে এখানে কি বলছে যে রেপ্লিকেশনে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আরএনএ প্রাইমারকে অপসারণ করবে ডিএনএ পলিমারেজ 1, কিন্তু যদি ইউক্যারিওটিকের ক্ষেত্রে বলবো তাহলে ডিএনএ পলিমারেজ হয়ে যাবে কি বিটা। কি আছে আর আলফা আছে, বিটা আছে, গামা আছে, ডেল্টা আছে এবং ইপসাইলন আছে। তাহলে ইপসাইলনটা লিডিং স্ট্র্যান্ডে শৃঙ্খল সম্প্রসারণ করে। বেশ, তাহলে এবার এখানে আলফা যেটা বলবো সেটা প্রাইমার তৈরি করে, প্রাইমার সংশ্লেষ করে। এখানে এই যে বিটা তো এখনই বললাম যেটা এটা কি করে, এটা প্রাইমারকে অপসারণ করে। তাহলে এবার কি পড়ে থাকলো গামা আর ডেল্টা। এই গামাটা যদি দেখি তাহলে এটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে একমুখী সংশ্লেষ করবে, আর ডেল্টা যেটা রয়েছে তাহলে সেটা কি করবে, সেটা যে লিডিং স্ট্র্যান্ড ছিল এটা ল্যাগিং স্ট্র্যান্ড, তাহলে এটা ল্যাগিং স্ট্র্যান্ডে কিন্তু রেপ্লিকেশনটা ঘটাবে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে ডিএনএ পলিমারেজ 1 প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রাইমার অপসারণ করে, আর ডিএনএ পলিমারেজ বিটা এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে। ক্লাইনফেল্টার সিনড্রোমের ব্যক্তির ক্রোমোজোম সংখ্যা, এটা থেকে বিশেষ কিছু বলার নেই, দেখা যাবে টোটাল 47টা ক্রোমোজোম, তাহলে 45টা বলেছে এখানে, এটা তো নয়, এখানে বলেছে 47টা, ঠিক আছে, কিন্তু X0 নয়। বেশ, তাহলে এখানে 47টা আছে এবং XXY আছে, হ্যাঁ এটা হবে উত্তর। তাহলে এটা হচ্ছে ক্লাইনফেল্টার। আর ক্লাইনফেল্টার সিনড্রোম শুধুমাত্র কাদের দেখা যায়, এটা শুধুমাত্র দেখা যায় পুরুষদের, শুধুমাত্র পুরুষদের দেখা যায়। আর এই রোগের ক্ষেত্রে পুরুষদের কিন্তু বার বডি দেখা যায়। প্রোটানোপিয়া এবং ডিউটেরানোপিয়া, তাহলে প্রোটানোপিয়া কি, লাল বর্ণের বর্ণান্ধতা, তাহলে কোন বর্ণের জন্য, লাল। আর যদি বলি ডিউটেরানোপিয়া, এটা কি হবে, ডিউটেরানোপিয়া হবে সবুজ। আর এখানে বলছে কি ট্রাইটানোপিয়া, এটা হবে কি নীল। তাহলে প্রোটানোপিয়া এবং ডিউটেরানোপিয়ার জন্য দায়ী ড্যাশ জিনটির বংশানুসরণ, তাহলে কি হবে, কোন জিনটি, এক্স লিঙ্কড। বেশ, তাহলে কি হবে, প্রথমে প্রকট প্রচ্ছন্ন দিচ্ছে, আচ্ছা এক্স লিঙ্কটা কী হবে, প্রচ্ছন্ন, তাহলে প্রচ্ছন্ন আর সেক্স লিঙ্কড হবে। আর কি বলছে ট্রাইটানোপিয়া, এর ক্ষেত্রে ড্যাশ জিনের হবে, তাহলে এর ক্ষেত্রেও প্রচ্ছন্ন হবে, কিন্তু বংশানুসরণটা কীরকম হবে, অটোজোমাল। কত নম্বর ক্রোমোজোম, 7 নম্বর। তাহলে ট্রাইটানোপিয়া হয় কি, এটা কত, 7 নম্বর ক্রোমোজোমের জন্য এটা একটা অটোজোম, আর আগের দুটো সেক্স ক্রোমোজোম, আর সব ছিল প্রচ্ছন্ন। তাহলে এই যে প্রচ্ছন্ন, এটা প্রকট, এটা হবে না, প্রচ্ছন্ন, এটা হচ্ছে না, দুটোই প্রচ্ছন্ন গেল কোথায়। প্রোটানোপিয়া এবং ডিউটেরানোপিয়ার ক্ষেত্রে ড্যাশ জিনটির বংশানুসরণ, প্রচ্ছন্ন জিনটির বংশানুসরণ সেক্স লিঙ্কড হলেও ট্রাইটানোপিয়ার ক্ষেত্রে দায়ী 3 নম্বর জিনের বংশানুসরণ হচ্ছে 4। আচ্ছা এটাকে তাহলে কি বলবো, এটা বলবো প্রকট। তাহলে এটা কি হবে, এটা হবে প্রকট, 7 নম্বরটা। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে, প্রচ্ছন্ন অটোজমাল, এটা তো নয়, প্রচ্ছন্ন সেক্স লিঙ্কড প্রকট অটোজোমাল। বেশ, এরপরে কি দেখব, 23 নম্বর, কোনো অপত্যের রক্ত গ্রুপ হচ্ছে এ। আচ্ছা, রক্তের গ্রুপ হচ্ছে এ, এবিও রক্ত গ্রুপ পদ্ধতিতে। তার মায়ের রক্ত গ্রুপ এবিও রক্ত গ্রুপের সাপেক্ষে সহপ্রকটতা দেখাবে না। হ্যাঁ অবশ্যই সহপ্রকটতা দেখাবে না, কারণ সহপ্রকটতা দেখাতে হলে কি লাগতো, এ বি লাগতো, এটা ঠিক। এবিও রক্ত গ্রুপ পদ্ধতি বহু সংখ্যক অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ অবশ্যই, ওই জন্য এবিও রক্ত শ্রেণীকে মাল্টিপল অ্যালিজম বলে। অ্যালিল কি কি রয়েছে, আই এ একটা অ্যালিল, একটা আই বি, এটা I0 বা IO, বা এটাকে ছোট হাতের আইও বলতে পারি। বেশ, তাহলে ক্ষেত্রে দুটো বিবৃতি সঠিক, তাহলে এখানে এ হবে, দুটো বিবৃতি সঠিক। নিচের বিবৃতি দুটো থেকে সঠিক। হার্সেজের পরীক্ষা ফসফরাস আর সালফার, হ্যাঁ ফসফরাস হচ্ছে P,
32 আর সালফার হচ্ছে S35। এটা কাকে চিহ্নিত করতে পারে? প্রোটিন। সালফার কাকে? সালফার প্রোটিন। আর যদি বলি ফসফরাস কাকে? ফসফরাস ডিএনএ। তেজস্ক্রিয় আইসোটোপ পালনের মাধ্যমে ব্যবহার করেন। হ্যাঁ, এটা ঠিক, হার্শেস তাই করেছিল। ডিএনএ প্রধান জেনেটিক বস্তু, এটা কিন্তু প্রমাণ করেছিল। তারা ইকোলাই ব্যাকটেরিয়ার দেহকে পোষক কোষে ব্যবহার। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে কি হবে? অপশন দুটো বিবৃতি এ, দুটো বিবৃতিই সঠিক। নয়া ডারউইনবাদ অনুযায়ী বিবর্তনের একক হলো একক জীবসত্তা। না, মোটেই একক জীবসত্তা নয়, একটা নির্দিষ্ট প্রজাতি। ডারউইনবাদ সমগ্র জীব সম্প্রদায়, সমগ্র জীব সম্প্রদায়ও নয়, একটা নির্দিষ্ট প্রজাতির, একটি প্রজাতির সমস্ত জীব সম্প্রদায়। এটা যদি হতো তাহলে কিন্তু এটা উত্তর হতো। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? দুটোই ভুল। কোথায় গেল? দুটি বিবৃতি ভুল। মেলাতে বলছে পুং ঘাসফড়িং, এগুলো সম্পর্কে বিশেষ কিছু বলবো না। পুং ঘাসফড়িং কি হবে? X0। পুং ড্রসোফিলা কি হবে? XY। এটা মানুষের মতোই। স্ত্রী পাখি কি হবে? ZW। এটা ফিমেল হেটেরোগ্যামিটি হয়। ঘাসফড়িং কি হবে? স্ত্রী ঘাসফড়িং বলেছে, তাহলে কি হবে? XX। তাহলে এটা মেলাতে হবে। পুং ঘাস X0। X0 কোথায় রয়েছে? X0 রয়েছে 4-এ, তাহলে এটা হচ্ছে 4। তারপরে হচ্ছে বিটা পুং ড্রসোফিলা XY। XY কোথায় রয়েছে? 1। তারপরে ZW কোথায় রয়েছে? ZW রয়েছে 5-এ, তাহলে এটা 5। আর স্ত্রী ঘাসফড়িং কোথায় রয়েছে? XX রয়েছে 3-এ, তাহলে এটা হচ্ছে 3। তাহলে কি হবে? 4 1 5 3। দেখি কোথায় রয়েছে। 4 তো একটাই আছে, 4 1 5 3, একটা অপশনেই প্রথমে 4 আছে। এরপরে রয়েছে যে পদ্ধতিতে দ্বিতন্ত্রী ডিএনএ অণুর একটি তন্ত্রকে টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হয়ে আরএনএ সংশ্লেষিত হয় তাকে ট্রান্সক্রিপশন বলে। ঠিক আছে, এই পদ্ধতিতে আরএনএ পলিমারেজ সহায়তা হয়। হ্যাঁ, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের অভ্যন্তরে হয়। হ্যাঁ, ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে? নিউক্লিয়াসের অভ্যন্তরে, একদম ঠিক। কিন্তু প্রোক্যারিওটিকে সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে এটা সাইটোপ্লাজমে হয়। যেহেতু এদের কি থাকে না? এদের সুগঠিত নিউক্লিয়াসই তো থাকে না। বেশ, তাহলে এবার নিচে উল্লেখিত কোন জীবে মনোসিস্টনিক সাংগঠনিক? মনোসিস্টনিক মানে ইউক্যারিওটিক, আর প্রোক্যারিওটিক মানে পলিসিস্টনিক। তারপরে 28 নম্বর প্রশ্ন, একটি মাত্র আরএনএ পলিমারেজ প্রোক্যারিওটিকে সকল ধরনের আরএনএ সংশ্লেষ ঘটায়। হ্যাঁ, একদম ঠিক। আর প্রোক্যারিওটিকে আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর ধারণ করে। প্রোক্যারিওটিকে আরএনএ পলিমারেজ সিগমা, হ্যাঁ, আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর থাকে। হ্যাঁ, দুটোই ঠিক। তাহলে এবং আর দুটোই সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। একটি মাত্র আরএনএ পলিমারেজ প্রোক্যারিওটিকে সকল ধরনের আরএনএ সংশ্লেষ ঘটায়, কারণ প্রোক্যারিওটিকে আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর ধারণ করে। হ্যাঁ, এটা সঠিক ব্যাখ্যাও বটে। এই সিগমা ফ্যাক্টর চলে যায় দিয়ে বাকি কাজটা করে। তাহলে এখানে উত্তর করব এটা। উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যা। কারণ কি? সিগমা ফ্যাক্টর ধারণ করে, সিগমা ফ্যাক্টর চলে গেলে এবার বাকি কাজটা করছে। এবার ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3 লাগে। ট্রান্সক্রিপশনে যে রো প্রোটিনটা রয়েছে, রো প্রোটিন, সেটা বলছে সমাপ্তি রো প্রোটিন কোথায় যুক্ত হয়? তাহলে আরএনএতে যুক্ত হবে। নতুন যে আরএনএ তৈরি হলো সেখানে সংশ্লিষ্ট আরএনএ, আচ্ছা কোন প্রান্তে? অবশ্যই 5 প্রাইম প্রান্তে যুক্ত হবে। এটা একটা ডিএনএ, আর এটা ওই তৈরি হওয়া আরএনএটা। তাহলে এই যে ডিএনএটা যেখান থেকে তৈরি হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম ছিল, আর নতুন যেটা তৈরি হচ্ছে তাহলে কি? এটা 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে উত্তর কি হবে? সংশ্লিষ্ট আরএনএর 5 প্রাইম টু 3 প্রাইম প্রান্তে, বা এখানে শুধু বলেছে 5 প্রাইম প্রান্তে যুক্ত হবে রো প্রোটিন। বেশ, এই রো প্রোটিনটা কিন্তু কি ঘটায়? সমাপ্তি ঘটাতে সাহায্য করে। কখন? যখন পলি ইউ সিকোয়েন্স থাকে না, হেয়ারপিন লুপ থাকে, আর সেই হেয়ারপিন লুপের আরএনএ পলিমারেজ গতিটা থেমে যায়, তো সেই সময় এটা গিয়ে কিন্তু পুরো ওই যে একটা আরএনএ একটা ডিএনএ স্ট্র্যান্ড একসাথে যুক্ত অবস্থায় আছে, সে দুটোকে আলাদা করে দেয়। এবার বলছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সদ্য সংশ্লিষ্ট আরএনএ ও টেমপ্লেট ডিএনএ তন্ত্রীর সম্পর্ক কীরকম হবে? তাহলে একটা সংশ্লিষ্ট নতুন যে আরএনএ হলো, আচ্ছা, আর টেমপ্লেট ডিএনএ যেটা ছিল, যেটাকে বেস করে হলো, সেটা পরস্পর সমান্তরাল এবং পরস্পর অনুরূপ অভিমুখযুক্ত না, অ্যান্টি প্যারালাল, বিপরীত। তাহলে কি হবে? এটা পরিপূরক
ও বিপরীত সমান্তরাল। 31 নম্বর প্রশ্ন, নিচের ছবিটা দেখতে বলছে, ছবি দেখে চিহ্নিত করতে বলছে। একদম পরিষ্কার দেখানো আছে কি, এই যে এই অঞ্চলটা, একটা এক্স একটা এক্স ওয়াই, তাহলে একটা এক্স একটা এক্স আর একটা ওয়াই, এই তিনটে ক্রোমোজোম আছে। আর এটা আজকেই বললাম ক্লাইনফেল্টার ক্যারিওটাইপ কি 47, তাহলে কি হবে 47, এক্স এক্স ওয়াই, বা এটাকে আমরা কি বলতে পারি 44 প্লাস এক্স এক্স ওয়াই, 44A প্লাস এক্স এক্স ওয়াই, এটাও বলতে পারি। প্রদত্ত চিত্রে এস আর টি, তাহলে এস অ্যাডেনিন আর গুয়ানিন, আমরা যদি জানি পিউরিন, পিউরিন কি হবে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন কি হবে সাইটোসিন থাইমিন আর ইউরাসিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যাডেনিনটা গুয়ানিনে চেঞ্জ হচ্ছে, তাহলে এস, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো ট্রানজিশন, তাহলে এসটা ট্রানজিশন। আর যদি দেখি আর কাকে বলছে টি, টি হচ্ছে এটা, তাহলে অ্যাডেনিনটা সাইটোসিনে, তাহলে পিউরিন পিরিমিডিন চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি বলবো, তাহলে এটা বলবো ট্রান্সভার্সন। তাহলে উত্তর হবে ট্রানজিশন এবং ট্রান্সভার্সন। ট্রান্সলেশন প্রক্রিয়ার সঠিক পর্যায়ক্রম, ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি, কোথা থেকে আরএনএ টু প্রোটিন। আরএনএ টু প্রোটিন, তাহলে প্রথমে কি হবে, এখানে অপশনগুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ, তাহলে এটা 1 নম্বর হবে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ। যখনই অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ হবে তারপরে কি হবে টিআরএনএ চার্জিং, 2 নম্বর। অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ টিআরএনএ চার্জিং কোন উৎসেচক করাবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। বেশ, এরপর কি হবে, এরপর হবে পলিপেপটাইড শৃঙ্খলের সূচনা, সংশ্লেষের সূচনা, এটা হচ্ছে 3। তারপরে 4 কি, 4 হচ্ছে সম্প্রসারণ, 5 কোনটা, 5 হচ্ছে সমাপ্তি, আর 6 হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খলের রূপান্তর, যে পলিপেপটাইড শৃঙ্খলটা তৈরি হলে তার রূপান্তর হবে। তাহলে কি হবে, প্রথমে এক কথায় লিখলাম 6, 6 দিয়ে শুরু কোনটা আছে, দুটো আছে, তাহলে এটা হতে পারে এটা হতে পারে 6 আর 6। তারপরে কি দেখলাম, একের পর 2 কোথায় দেখেছি, 2 হচ্ছে 4-এ, তাহলে দুটোতেই 4 আছে, দুটোই অ্যান্সার হতে পারে। তারপরে কি দেখলাম, এবার 3 কোথায় দেখলাম, 3 হচ্ছে 2-এ, তাহলে এইটাতে 2-এ আছে আর এটাতে 3-এ আছে, হচ্ছে না, তাহলে কি হবে অপশন আরএনএতে ইউরাসিল, বর্তমান আরএনএতে ইউরাসিল, হ্যাঁ পিরিমিডিন হিসাবে। ডিএনএতে থাইমিন বর্তমান, অবশ্যই ঠিক, তাহলে দুটোই ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা হয়ে গেল। আচ্ছা 34টা, এবার 35, মাতৃ পপুলেশন থেকে বিচ্ছিন্ন হওয়া ছোট পপুলেশন, ছোট পপুলেশন ফাউন্ডিং পপুলেশন নামে পরিচিত, ঠিক, যাদের অনেকেই জীবিত প্রাকৃতিক নির্বাচনে যোগ্যতা প্রদর্শনে ব্যর্থ হয়, হ্যাঁ অবশ্যই ব্যর্থ হয়। ক্ষুদ্র আয়তনের ফাউন্ডিং পপুলেশনের সদস্যদের মধ্যে জিন বা অ্যালিলের হোমোজাইগাস অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়, হ্যাঁ তাহলে এটাও হবে, তাহলে কি হবে, এটা তো উত্তর তো দুটোই ঠিক। এবার দেখি মাতৃ পপুলেশন থেকে বিচ্ছিন্ন হওয়া ছোট পপুলেশনে ফাউন্ডিং পপুলেশন নামে পরিচিত, যাদের অনেকেই মধ্যেই জীব প্রাকৃতিক নির্বাচনে যোগ্যতা প্রদর্শনে ব্যর্থ হয়, কারণ ক্ষুদ্র আয়তনে ফাউন্ডিং পপুলেশনের সদস্যের মধ্যে জিন বা অ্যালিলের হোমোজাইগাস অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়, হ্যাঁ তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এই ছিল আজকের 35টা প্রশ্ন। এরপরে আমরা অন্য একদিন যে 6 নম্বর পেজটা অবশ্যই আলোচনা করব। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ।